নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শ্রোতা বন্ধুরা, হ্যালোউইন আসন্ন, এই উপলক্ষে আজকে আপনাদের সামনে আমি পাঠ করতে চলেছি হেমেন্দ্র কুমার রায়ের একটি ছোট গল্প। এই গল্পটি একটি জাপানি গল্প অবলম্বনে লেখা। গল্পের নাম কান কাটা হোচি। শুরু করি পাঠ। হেমেন্দ্র কুমার রায়ের গল্প কান কাটা হোচি। এক, আমিদাজি মন্দিরের নাম শোনেনি জাপানে এমন লোক কেউ নেই। একসময় আমিদাজি মন্দিরে একজন অন্ধ পুরুত বাস করত। তার নাম হোচি। সে অঞ্চলে হোচির মতন কথক আর কেউ ছিল না। জাপানের পুরানো যুদ্ধ বিগ্রহ নিয়ে আর বীণা বাজিয়ে সে এমন সুন্দর কথকতা করত যে শ্রোতাদের প্রাণ ভাবের আবেগে কানায় কানায় ভরে উঠত। প্রাচীনকালে জাপানে টায়ারা আর মিনামোটা সম্প্রদায় নামে দুই দল যোদ্ধা ছিল। তাদের মধ্যে সর্বদাই যুদ্ধ বিগ্রহ হতো। শেষ এক ভীষণ জলযুদ্ধে টায়ারা দল একেবারে ধ্বংস হয়ে যায় এবং তাদের শিশু সম্রাট আনটুকু টেনো পর্যন্ত মারা পড়েন। প্রবাদ, সেই জলযুদ্ধের পর 700 বছর ধরে সমুদ্র আর তার কাছাকাছি জায়গায় টায়ারা দলের প্রেতাত্মারা রোজ রাত্রে ঘুরে বেড়াত এবং প্রায়ই যুদ্ধের মতন গোলমাল শোনা যেত। শেষকালে টায়ারা প্রেতাত্মাদের শান্ত করবার জন্যে সমুদ্রের ধারে আমিদাজি মন্দির গড়া হয়। মন্দিরের কাছাকাছি এক জায়গায় একটি গোরস্থানও স্থাপন করা হয়েছিল। গোরগুলোর উপরে শিশু সম্রাট আনটোকু টেনো ও তাঁর অন্যান্য জলমগ্ন যোদ্ধার নাম লেখা ছিল। বিশেষ করে এই জলযুদ্ধের কথা বলতেই হোচি বেশি ভালোবাসত। তার কথকতায় যুদ্ধের ছবি যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠত। 2, এক রাত্রে মন্দিরে আর জনপ্রাণী নেই। কেবল অন্ধ হোচি বিনা হাতে করে বারান্দায় একলাটি বসে আছে। সে রাতে গরম পড়েছিল চরম রকম। একলাটি কি আর করে, হোচি বসে বসে নিজের মনেই বীণা বাজাতে লাগল। আচম্বিতে মন্দিরের বাগানে কার পায়ের শব্দ শোনা গেল। তারপর বারান্দার তলা থেকে বেজায় ভারিক্কে গলায় কে চেঁচিয়ে ডাক দিল, হোচি! চমকে উঠে হোচি বীণা বাজানো বন্ধ করে ফেললে। আবার ডাক শোনা গেল, হোচি! হোচি ভয়ে ভয়ে বললে, আমি অন্ধ মশাই, আপনি কে তা তো বুঝতে পারছি না। আগন্তুক বললে, আমার প্রভু তার বড় বড় আমি রোমরাও নিয়ে তোমার জন্য অপেক্ষা করছেন। শিগগির তোমার বীণা নিয়ে আমার সঙ্গে এসো, তাকে কথা শোনাতে হবে। কোনো মস্ত লোককে গান শোনাতে হবে বুঝে হোচি বীণা নিয়ে বেরিয়ে এলো। আগন্তুক পথ দেখাবার জন্যে তার হাত ধরলে। মনে হলো আগন্তুকের হাত যেন লোহার মতো শক্ত। চলতে চলতে সে আরও যেন শুনতে পেলে আগন্তুকের গায়ে লোহার বর্মের আওয়াজ হচ্ছে। কিন্তু তার মনে কোনো ভয় হলো না। আজ নিশ্চয়ই কোনো সম্ভ্রান্ত লোক তার কথকতা শুনবেন আর তাকে নিজের বাহাদুরি দেখিয়ে মোহিত করবে, এই ভেবেই হোচির সারা মন খুশি হয়ে উঠল। হোচি অনুভবে বুঝলে চলতে চলতে তারা একটা ফটকের সামনে এসে থামল। তার সাথী ডাকলে, কাইমন! তখনই ফটক খুলে গেল। তারা দুজনে ভেতরে ঢুকল। চারিদিকে অনেক লোকের তাড়াতাড়ি চলাফেরার শব্দ হচ্ছে। পর্দা সরানোর আওয়াজ শোনা যাচ্ছে। হোচির সঙ্গী তার হাত ধরে সিঁড়ি দিয়ে ওপরে উঠল। তারপর হোচিকে সেইখানেই জুতা খুলে রাখতে বলে সে তার হাত ছেড়ে দিলে। তারপরেই যে তাকে হাত ধরে এগিয়ে নিয়ে যেতে লাগলো, হোচি তার হাতের নরম ছোঁয়া পেয়েই বুঝলে সে স্ত্রীলোক।
তারপর তারা যেন একটা মস্ত বড় হল ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালো। চারিদিকেই যেন অনেক লোক রয়েছে, কিন্তু সবাই খুব চাপা গলায় কথাবার্তা কইছে। স্ত্রীলোকটি হচিকে একটি নরম গদির উপরে বসিয়ে বললে, এইবারে তোমার কথা শুরু করো। হচি প্রস্তুত হয়ে জিজ্ঞাসা করলে, কি কথা শুনবেন? স্ত্রীলোকটি উত্তর দিলে, টায়রাদের জলযুদ্ধের কথা। হচি বিনায় ঝঙ্কার দিয়ে গান গেয়ে পালা আরম্ভ করলে। এমনই তার বাজাবার কায়দা যে বিনার প্রতি ঝঙ্কারে যেন অবিকল শোনা যেতে লাগল সমুদ্রের গর্জন, নৌকার দাঁড় ফেলার শব্দ, যোদ্ধাদের কোলাহল, ধনুক থেকে বাণ নিক্ষেপের ধ্বনি। চাপা গলায় শ্রোতারা বলল, বাহবা বাহবা। উৎসাহ পেয়ে হচি আরও আবেগের সঙ্গে গান গাইতে লাগল। শেষে যখন সে অসংখ্য যোদ্ধা, নারী, বালক বালিকার সঙ্গে শিশু সম্রাট আন্টকু টেনোর জলমগ্ন হওয়ার কাহিনী বর্ণনা করলে, তখন ঘরের সকল শ্রোতাই উচ্চস্বরে না কেঁদে আর থাকতে পারল না। কথা শেষ হলো। সেই স্ত্রীলোকটি বললে, হচি, তোমার গান শুনে আমাদের প্রভু বড় তুষ্ট হয়েছেন। আরও 6 রাত্রি তাঁকে তোমার গান শোনাতে হবে। আমাদের লোক গিয়ে রোজ রাত্রে তোমাকে নিয়ে আসবে, কিন্তু সাবধান, এসব ব্যাপারের কথা আর কেউ যেন শুনতে না পায়। হচি বললে, যে আজ্ঞে। স্ত্রীলোকটি বললে, আজ তুমি যেতে পারো। 3 পরের রাত্রেও সেই লোকটি এসে হচিকে আবার মন্দির থেকে নিয়ে গেল। সেদিনও সে গান গেয়ে খুব বাহবা পেয়ে খুশি মনে ফিরে এলো। কিন্তু দ্বিতীয় দিন রাত্রে মন্দিরের পুরুতরা সব ফিরে এসেছিলেন, কাজেই হচি ধরা পড়ে গেল। বড় পুরুত শুধলেন, হচি, নিশুত রাতে তুমি কোথায় গিয়েছিলে? হচি আসল কথা চাপা দিয়ে বললে, আমার একটু দরকার ছিল। কিন্তু বড় পুরুত তার জবাব শুনে তুষ্ট হতে পারলেন না। তাঁর ভাবনা হলো, হচি কানা মানুষ, রাতে এমন আনাগোনা তো বড় ভালো কথা নয়। তিনি চাকরদের ডেকে বলে দিলেন, আজ তোরা হচির ওপর একটু নজর রাখিস তো। হচি কোথাও গেলে তোরাও লুকিয়ে ওর সঙ্গে সঙ্গে গিয়ে দেখে আসবি আসল ব্যাপারটা কি। 4 পরের রাত্রেও সেই লোকটির সঙ্গে হচি কথা করতে বেরুল। মন্দিরের চাকররা যত তাড়াতাড়ি পারলে লণ্ঠন জেলে হচির পিছনে পিছনে ছুটল। কিন্তু কি আশ্চর্য, হচির টিকিটি পর্যন্ত দেখবার জো নেই। এরই মধ্যে সে গেল কোথায়? পাতি পাতি করে চারিদিকে অনেক খুঁজেও হচিকে দেখতে পাওয়া গেল না। রাতটা ছিল অমাবস্যার রাত। চাঁদ, তারা ও আকাশের নীলিমাকে গ্রাস করেও সেই নিঝুম কালো রাতের ক্ষুধা যেন মেটেনি। হচিকেও সে যেন নিজের অন্ধকার পেটের মধ্যে পুড়ে ঝাঁ ঝাঁ করে এখনো ক্ষুধার্ত খুব রব করছে। হতাশ হয়ে সকলে ফিরে এলো। হঠাৎ তারা শুনতে পেলে মন্দিরের গোরস্থানের ভিতর থেকে বীণার তান ভেসে আসছে। প্রথমটা তাদের বুক অত্যন্ত চমকে গেল। তারপর কান পেতে শুনে বুঝলে বীণার তানের সঙ্গে হচির গানও হচ্ছে। এ কি ব্যাপার? অবাক হয়ে তারা ভয়ে ভয়ে গোরস্থানের ভিতরে ঢুকল। কয়ে পা অগ্রসর হয়েই দেখা গেল অন্ধ হচি শিশু সম্রাট আন্টকু টেনোর কবরের ওপরে নিশ্চিতভাবে বসে বীণা বাজিয়ে যুদ্ধ গাথা গাইছে, আর তার চারিদিকে গাঢ় অন্ধকারকে উজ্জ্বল করে অনেকগুলো অলৌকিক আলো জ্বলছে। সে যেন মশালের বিপুল মেলা। কোনো রকমে বুকের ধরফরানি সামলে নিয়ে চাকররা বলে উঠল, হচি হচি, পালিয়ে এসো, গান থামাও, তোমাকে দানই পেয়েছে। হচি কিন্তু সে ডাক শুনতে না পেয়ে নিজের মনে সমানে গেয়েই চলল। সে যেন
প্রেত লোকের মায়ামন্ত্রে মুগ্ধ হয়ে আছে। চাকররা প্রাণপণ সাহসে আরো কয় পা এগিয়ে হচিকে চেপে ধরে তার কানে কানে বললে, হচি, এখনই আমাদের সঙ্গে পালিয়ে এসো। হচি চোটে বললে, খবরদার, রসভঙ্গ করো না, তাহলে মুশকিলে পড়বে। হচি পাগল হয়ে গেছে ভেবে চাকররা তাকে ধরে হিড় হিড় করে টেনে নিয়ে এলো। 5 বড় পুরুত চাকরদের মুখে সব শুনে হচিকে জিজ্ঞাসা করলেন, তোমারই পাগলামির মানে কি? আর কিছু লুকানো মিছে বুঝে হচি তখন একে একে আগাগোড়া সমস্ত কথা খুলে বললে। বড় পুরুত সেই অদ্ভুত ইতিহাস শুনে বললেন, ছি ছি হচি, করেছ কি? তুমি তো কোনো সম্ভ্রান্ত লোকের প্রাসাদে যাওনি। তুমি যে টায়ারা দলের গোরস্থানে গিয়ে শিশু সম্রাটের কবরের উপরে বসে বীণা বাজিয়ে গান গাইছিলে। নিশ্চয়ই তুমি টায়ারা প্রেতাত্মাদের কবলে গিয়ে পড়েছ। তারা শেষে নিশ্চয়ই তোমাকে মেরে ফেলবে। হচি মুখ শুকিয়ে বললে, তাহলে আমার কি উপায় হবে? বড় পুরুত বললেন, আজ আমার বিশেষ কাজ আছে, রাত্রে এখানে থাকতে পারবো না। যা হোক, যাবার আগে আমি চাকরদের হুকুম দিয়ে যাব, তারা তোমার সর্বাঙ্গে পবিত্র মন্ত্র লিখে রাখবে। কিন্তু সাবধান, তোমাকে আজ ডাকতে এলেও যেও না, তাহলেই তোমার কোনো অনিষ্ট হবে না। সন্ধ্যার আগেই চাকররা হচির পা থেকে মাথা পর্যন্ত পবিত্র মন্ত্র লিখে দিলে। 6 রাত্রে হচি বারান্দায় চুপ করে বসে রইল একলাটি। আজও বাগানে তেমনি পায়ের শব্দ শোনা গেল। বারিককে গলায় ডাক এলো, হচি হচি। হচি নিঃসাড় হয়ে বসে ভয়ে ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগল। বারবার ডেকেও কোনো জবাব না পেয়ে লোকটা সোজা উপরে উঠে এলো। হচি তার সামনে বসে রইল প্রায় মরারই মতো। সে বলল, ও, এই যে তার বীণা রয়েছে, কিন্তু হচিকে তো দেখতে পাচ্ছি না। এখানে খালি যে দুটো কান রয়েছে। ও, এতক্ষণে বুঝলুম কেন আমি ডেকেও সাড়া পাইনি। এখানে মুখ নেই, খালি কান আছে। আচ্ছা বাবা, আজ আমি ওই কান দুটোকেই প্রভুর কাছে নিয়ে যাব। হচির কান দুটো তরোয়ালের চোপে তখনই উড়ে গেল। ভীষণ যন্ত্রণা পেয়েও প্রাণ যাবার ভয়ে সে একটি টু শব্দ পর্যন্ত করতে পারলে না। তার কান দিয়ে দরদর করে রক্ত ঝরে পড়তে লাগল। পরদিন সকালে বড় পুরুত এসে দেখলেন কান কাটা হচি বারান্দায় অজ্ঞান হয়ে পড়ে আছে। হচির জ্ঞান হলে পর তার মুখে রাত্রের কাণ্ড শুনে তিনিই বললেন, আহা বেচারি হচি, সব দোষ আমারই। আমার উচিত ছিল নিজের হাতেই তোমার সর্বাঙ্গে মন্ত্র লিখে দেওয়া, তাহলে তোমার এই বিপদ আর হতো না। চাকররা তোমার কানে মন্ত্র লিখে দিতে ভুলে গিয়েছিল, নইলে তোমার কানও কেউ দেখতে পেত না। তারপর ভূতের আসরে গান শোনাবার জন্য হচিকে আর কেউ ডাকতে আসেনি, কিন্তু সেই দিন থেকে তার নাম হলো মিমি নাসি হচি বা কান কাটা হচি। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org golpokothar-asor.org।